নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। এক ঝলকে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ঠিকাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে সোমবার মেদিনীপুর শহরের বিদ্যুৎ দপ্তরের ম্যানেজারের কাছে বিক্ষোভ ডেপুটেশন দেখায় সংগঠনের সদস্যরা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ন্যূনতম 21,000 টাকা বেতন, 60 বছর পর্যন্ত কাজে সুনিশ্চিত করা, সমস্ত কর্মীর পিএফ ইএসআই চালু করা সহ মূলত 8 দফা দাবির ভিত্তিতে সোমবারের এই বিক্ষোভ সংগঠনের। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই 4টি জেলার জোনাল অফিস মেদিনীপুর শহরে। তাই 4টি জেলা থেকে সংগঠনের সদস্যরা এদিন মেদিনীপুর শহরে জোনাল অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়। রাজ্য বিদ্যুৎ ঠিকাকর্মী ইউনিয়ন সারা রাজ্য জুড়ে যত ঠিকাকর্মী আছে সেই ঠিকাকর্মীরা কেউ 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আমরা এই জবে কাজ করছি, কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের বেতন কাঠামো এখনো পর্যন্ত 7,000, 8,000, 9,000, 10,000। তারপরেও কোনো ছুটি নেই, মানে কোনো দুর্গাপূজা, ঈদ বা মহরম, যে ন্যাশনাল ছুটি হলিডেগুলো আছে এগুলোতে আমরা ছুটি পাই না। সেই ছুটির দিনেও আমাদের কাজ করতে হয়, কিন্তু আমরা বেতন পাই না। এছাড়াও আমাদের সারা রাজ্য জুড়ে এই সমস্ত ঠিকাকর্মীদের যখন তখন ছাঁটাইয়ের হুমকি আসে আমাদের কাছে, যখন তখন আমাদের ছাঁটাইয়ের হুমকি হয়, কাজ থেকে বার করে দেওয়ার হুমকি থাকে। আমাদের যে ন্যূনতম যে 14 দাবি আছে, সেই দাবিগুলো আপনারা ইতিমধ্যেই আমাদের ব্যানারে দেওয়া আছে। আপনারা আমাদের দাবি আছে 8 দফা দাবি। মূল দাবি যে 8 দফা, তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক দাবি আছে, কিন্তু আমাদের মূল যে দাবিগুলো সেটা হচ্ছে 8 দফা দাবি। ন্যূনতম 21,600 টাকা বেতন, যেটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, ন্যূনতম 21,600 টাকা বেতন, সেই বেতন এবং বিদ্যুৎ কর্মীদের 60 বছরের কাজের গ্যারেন্টি, 60 বছরের কাজের গ্যারেন্টি দিতে হবে। যোগ্যতা, দক্ষতার ভিত্তিতে স্থায়ীকরণ করতে হবে। এছাড়াও সকলের পিএফ, ইএসআই, বোনাস, গ্র্যাচুইটি, এগুলো আমরা সব শ্রমিকরা সবসময় পায় না, সেটাও আমাদের দাবির মধ্যে আছে। এছাড়াও সারা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত অনেক শ্রমিককে কোথাও 8 ঘন্টার পরিবর্তে কোথাও 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টাও খাটানো হয়, কিন্তু বেতন দেওয়া হয় সেই 8 ঘন্টা। এই সমস্ত নানা বিষয় দাবির উপরে দাঁড়িয়ে আমরা গত 6 মাস আগে একদম লকডাউনের শুরুর পর্বেই আমরা একটা বড় আন্দোলন এখানে করেছিলাম। সারা রাজ্য জুড়ে আমাদের সব জোনাল অফিসেই ডেপুটেশন দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে আজকেও আমরা সারা রাজ্য জুড়ে আমাদের যে 5 জোনাল অফিস আছে, 5 জোনাল অফিসে আমরা আন্দোলন সংগঠিত করছি। আমরা আমাদের এই ন্যূনতম দাবিগুলো আমরা নির্দিষ্ট কয়েক মাস সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই দাবি দেওয়া মেনে নেয়। সেই জন্য আজকের আমরা হুঁশিয়ারি দিতে এসেছি। এই হুঁশিয়ারি যদি প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না মেনে নেয়, তাহলে আগামী দিনে আরও আমরা বড়সড় আন্দোলনে যাব এবং যে আন্দোলন সারা রাজ্যকে হিলিয়ে দিতে পারে। আমার নাম নজরুল ইসলাম, বিদ্যুৎ কর্মী, অস্থায়ী বিদ্যুৎ কর্মী। বর্তমান করোনা অতিমারিতে ছাত্র স্বার্থের কথা বিবেচনা না করে কলেজ কর্তৃপক্ষ যেভাবে অ্যাডমিশন ফি নির্ধারণ করেছে, তার প্রতিবাদে টানা 9 দিনব্যাপী সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা গড়ে ওঠা ছাত্র সংগ্রাম কমিটি প্রতিবাদ করে এসেছে। তারই ধারাবাহিকতায় গত 10ই অক্টোবর প্রিন্সিপালের সাক্ষাৎ না পেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং কলেজ কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের জন্য প্রিন্সিপালের ফোন নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করতে বলেন। ফলে তাকে ভিত্তি করে ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে সরাসরি প্রিন্সিপালের সঙ্গে কথা বলা হয়। এই কথোপকথনের মধ্য দিয়ে প্রিন্সিপাল বলেন, যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের কথা কলেজ কর্তৃপক্ষ ভেবে দেখবেন, সঙ্গে ডকুমেন্টস দিতে হবে। কিন্তু ছাত্র সংগ্রাম কমিটির প্রতিনিধি আকাশ বেরা, মৌমিতা সাঁতরা, দিশা বেরা প্রমুখরা বলেন, এই পরিস্থিতিতে ক্লাসরুম ভিত্তিক কোনো ক্লাস হচ্ছে না, তাহলে ইলেকট্রিক বিল, কলেজ ডেভেলপমেন্ট ফি, স্টুডেন্ট কাউন্সিল ফি, স্পোর্টস ফি নেওয়া হচ্ছে কেন? আবার গেস্ট টিচারদের টাকা যেভাবে সরকার বহন করছে, ফলে সার্বিকভাবে এত ফি ছাত্রদের কাছ থেকে নেওয়া অনৈতিক। কোনো ডকুমেন্টস ছাড়াই শুধুমাত্র আবেদনের উপর ভিত্তি করে সমস্ত ছাত্রের ফি মকুব করতে হবে। এই দাবির নিশ্চিত রূপ দিতে আবারও ছাত্র সংগ্রাম কমিটি আন্দোলনের ধারাবাহিকতায় বেলা 9টা থেকে কলেজ গেটে বিক্ষোভ দেখানোর পর ডেপুটেশন দেয়। কলেজ কর্তৃপক্ষ ডেপুটেশন গ্রহণ করে এবং ছাত্র সংগ্রাম কমিটির প্রতিনিধি আকাশ বেরা, মৌমিতা সাঁতরা, তপশ্রী পাল, প্রীতি আইচ প্রমুখরা বলেন, প্রিন্সিপালকে ডকুমেন্টস ছাড়া আবেদনের ভিত্তিতে সমস্ত ছাত্রছাত্রীদের ফি মকুব করতে হবে। এই দাবি মেনে নিতে হবে এবং না মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকছে। সিদ্ধান্ত নিয়েছে, আমরা ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব হিসেবে স্টুডেন্ট স্ট্রাগল কমিটির পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং এই বিরোধিতাকে সামনে রেখে আমরা প্রথম থেকেই বলে আসছি যে সমস্ত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ ফি মকুব করতে হবে। সেই কর্মসূচিকে সামনে নিয়ে গত 5ই অক্টোবর থেকে আমরা যে গণমেনের যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানে 500 জনেরও বেশি স্টুডেন্ট মেল করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নীলাম্বর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং চুনি কোটাল চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পাথরকুমকুমি লোধা কমিউনিটি হলে মূলত লোধা সবর উপজাতির মা ও বোনেদের নিয়ে অনুষ্ঠিত হল একটি নারী স্বাস্থ্য সচেতনতা শিবির। সোমবার সকালে আয়োজিত এই শিবিরে
নারী স্বাস্থ্য সচেতনতার বার্তা ও 50 জন মহিলা যুবতীর হাতে 2টি করে স্যানিটারি ন্যাপকিন প্যাকেট তুলে দিলেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্গানাইজেশনের সম্পাদক অভ্রজ্যোতি নাগ। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, লালগড় গার্লসের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা, বেলেবাড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র সহ অন্যান্যরা। তারপরে অগ্রজ্যোতি বলছি, আমি একটু বিড়ম্বনাতেই করছি, এতক্ষণ ধরে একে তো আমার আসতে দেরি হয়েছে, তার মধ্যে আবার সচেতনতার উপর আমি আবার তো আগে আমি সাধুবাদ জানাই অগ্রজ্যোতিকে, যারা যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যে সময় হোক নেওয়া হয়েছে ভীষণভাবে দরকার। এখন সেই সময়টা এসছে, মহিলারা যারা আমরা রয়েছি, আমাদের অনেক শারীরিক সমস্যা রয়েছে, তার উৎসগুলো নিয়ে এইভাবে আলোচনা করা সেটা লজ্জার কিছু নয়। আসলে আমরা যেভাবে বড় হই, যে পরিবেশে, যেভাবে সামাজিক অবস্থাতে বড় হই, এখনো স্যানিটারি ন্যাপকিনের একটা যখন ওষুধের দোকান থেকে নেওয়া হয়, কারো প্যাকেট করে কভার করে এটা কিন্তু লজ্জার কিছু নয়। কি বলুন তো, আমাদের বড় বড় আমাদের চারপাশ আমাদেরকে দেখা যেটা বিশাল লজ্জার ব্যাপার। অথচ এই বিষয়টি যদি ঠিকঠাক না থাকে, মহিলাদের পরবর্তীকালে নানা কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। এখনো আমরা লজ্জা পাই যে প্যাকেটটা র্যাপ করে রাখতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করলে আপনার মধ্যে খুব লজ্জা করবে, কারণ এখানে অনেকজন ছেলে রয়েছে। কিন্তু এটা আমাদেরকে কাটাতে হবে, মহিলাদের, এটা আমাদের মহিলাদের কর্তব্য। আমাদের ভালোটা আমাদেরকে বুঝতে হবে। আমার শরীরের যন্ত্রণাটা আরেকজন বুঝবে না, আমার সমস্যাটা আরেকজন বুঝবে না। লুকিয়ে চাপিয়ে যে জিনিসটাকে আমি আজকে রাখলাম, পরবর্তীকালে সেটা বড় হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়। আজকে আপনারা যারা রয়েছেন, আপনাদের যাদের মেয়েরা রয়েছেন বাড়িতে, আপনি মা হিসেবে যদি বিষয়টাকে লুকিয়ে চাপিয়ে রাখেন, আপনার মেয়েও তো আপনাকে দেখে সেটাই শিখবে। তার থেকে ভবিষ্যতে পরবর্তীকালে অনেক ধরনের কমপ্লিকেশন আসে। আজকে এরা বিভিন্ন অর্গানাইজেশন, আপনারাও কখনো করেছেন, বিভিন্ন সময় দেখছি, বা এখানে যারা মহিলারাও রয়েছে, তারা একমত হবেন যে এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। লজ্জা করে রাখলে আপনাদের অসুবিধা। আমি হয়তো বলতে পারছি, হয়তো আমি সেই জায়গাতে আপনারা কারো মনে হতে পারছে, ম্যাডাম এখানে দাঁড়িয়ে আপনি ডিআইসিও হয়েছেন, আপনার শিক্ষা বা আপনি যে পরিবেশ পেয়েছেন তার জন্য আপনার বলাটা খুব ইজি মনে হচ্ছে। ঠিকই বলেছেন, আমার মধ্যে বলাটা খুব ইজি মনে হচ্ছে সবার সামনে, হয়তো সেই ব্যাপারটা আমি ওভারকাম করে বলতে পারছি। আপনাদের পক্ষে সবার জন্য ইজি নয়, কিন্তু এইটা তো করতে পারেন যে আপনি, আপনার যদি সচেতনতা থাকে, আপনি যদি বিষয়টা জানেন, পাশের বাড়ির মহিলার সাথে তো আলোচনা করতে পারেন। তার আপনাকে তো বলা হচ্ছে না যে আপনি পাশের বাড়ির পুরুষের সাথে এই কথা বলুন বা অন্য জায়গায় পুরুষের সাথে কথা বলুন। আপনাদের এই গ্রুপে ধরুন একজন যিনি রয়েছেন, তিনি হয়তো বিষয়টা জানেন, তিনি পাশের বাড়ির মহিলার সাথে তো গল্প করেন অনেক বিষয়, সেটা তো কথাটা বলতে পারেন। এই কথাটাও গল্পের মতো করে থাকা উচিত। মহিলাদের, নারীদের শরীরের সুরক্ষার জন্য আমরা যেন এক পাশে বসে, মহিলারা সাধারণত বলে না যে মহিলা একসাথে বসেছে মানে অনেক গল্প করবে, কে কি করলো, কে কোনটা করলো, কে পড়াশোনা করলো, কার কোনটা হলো না। এই টপিকটাও আমাদের আলোচনার মধ্যে থাকুক। আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে গেলে কিছু জিনিস যদি আমি ঘরের মানুষের সাথে আলোচনা না করতে পারি, আমার পাশের বাড়ির যে মানুষটি জানতেন, যে মহিলাটি জানতেন, আমি তার সাথে আলোচনা করতে। আমরা সচেতন হবো, আমাদের পরের জেনারেশন। এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি, বিভিন্ন জেনারেশন, আমি ওনাকে দেখতে পাচ্ছি, আপনারা রয়েছে, পেছনে কয়েকজন ছোট মেয়েরা কলেজ স্কুল পড়ুয়া রয়েছে, মানে আমি কয়েকটা জেনারেশনকে পাচ্ছি। ওনারা সময় অনেকটা পেরিয়ে গেছেন। আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো যে ওনার বাড়ির পরের জেনারেশনের যে মহিলা থাকবে তাকে বলবে যে বাবা তুমি এই সময় এটা হলে পরে এরকম করতে হয়, এটা ব্যবহার করতে হয়। আমি কিছু বলছি, মানে আমরা তো আলোচনাটা এইটা আপনারা এইটা তাদেরকে বলুন যে আপনারা আপনার বাড়ির যে মহিলা রয়েছে, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনার বাড়ির যে মহিলা আছে তাকে বলুন, বৌমাকে বলুন, বৌমার মেয়ে থাকলে পরে তাকে বলুন,
আপনারা যারা রয়েছেন, আপনাদের মেয়ে থাকলে, আপনার বোন থাকলে, আপনাদের ননদ থাকলে, পাশের লোক থাকলে তো, কারণ এটা মেয়েদের গাইনোকোলজিক্যাল সমস্যা এত বেশি কেন থাকে সেটার সূত্রপাত কিন্তু যখন আজকে আমরা মূলত নীলাম্বর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এবং চুনি কোটাল চ্যারিটেবল ট্রাস্টের সহায়তায় আমরা এখানে এসেছি শালবনির পাথর কুমকুমিতে। এই জায়গাটা মূলত লোধা এবং সবর উপজাতি অধ্যুষিত এলাকা। এই এলাকায় মা এবং বোনেদেরকে নিয়ে আজকে আমরা একটা নারী স্বাস্থ্যবিধি সচেতনতা শিবির করছি। মূলত এই এলাকার মা ও বোনেদের মধ্যে, মেয়েদের মধ্যে যে স্বাভাবিক প্রক্রিয়া, যে পিরিয়ডসের যে প্রক্রিয়া হয়, তার যে মানসিক যে দ্বন্দ্ব এবং তার যে মানসিক জড়তা থাকে, সেই জড়তা যাতে এই এলাকার মা বোনেরা এবং তৎসহ গোটা বাংলার এবং ভারতবর্ষের সমস্ত মেয়েরা যাতে এই মানসিক উৎকণ্ঠা এবং মানসিক জড়তা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্যই প্রতীকী হিসাবে আজকে আমরা এই লোধা সবর অধ্যুষিত এলাকায় একটা অনুষ্ঠান করছি, তাদেরকে সচেতন করছি, সচেতনতার বার্তা দিচ্ছি। নারী স্বাস্থ্য যাতে সঠিকভাবে আমরা ঠিক রাখতে পারি তার জন্য বার্তা দিচ্ছি এবং সর্বোপরি প্রত্যেক মেয়েকে, প্রত্যেক নারীকে, মহিলাদেরকে, যুবতীদেরকে প্রায় এখানে আমরা 50 থেকে 70 জন যুবতীদের হাতে 2টি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট আমরা তুলে দিচ্ছি এবং তাদেরকে উৎসাহিত করছি যে আপনারাও গিয়ে আরও অন্যান্য এলাকার মেয়েদেরকে আপনারা জানাবেন, বলবেন, যাতে তাদের মধ্যেও এই সচেতনতা বৃদ্ধি হয়। এটা কোনো আড়ষ্টতার ব্যাপার নয়, কোনো মানসিক জড়তার ব্যাপার নয়। যত সংখ্যক মেয়েদেরকে আপনারা বলবেন তত এর ব্যাপ্তি হবে এবং আগামী দিনে এই ব্যাপারে সচেতনতা তৈরি হবে। পশ্চিম মেদিনীপুরের ফুটবল খেলোয়াড়দের নিয়ে যে খোঁজ আমরা জারি রেখেছি, তার আজকের পর্বে আমরা যাকে পেয়েছি তিনি অভিজিৎ সাউ ওরফে ছোটন। বাড়ি মেদিনীপুর শহরের রাঙামাটি অঞ্চলে। খেলেছেন মেদিনীপুর লিগে 15 বছর, কলকাতাতে 7 বছর। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলা দল সহ বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই প্রজন্মের মেদিনীপুরের সেরা সেন্টার মিডফিল্ডার বর্তমানে 23 বছর বয়সেও ফুটবলকে ভালোবেসে টানা খেলে চলেছেন। বর্তমান সময়ে একমাত্র স্কিলফুল প্লেয়ার যার ব্যক্তিগত স্কিল মুগ্ধ করে দর্শকদের। আমরা শুনে নেব তার ফুটবল জীবনের কথা। আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আর এক প্রাক্তন ফুটবলার ও ফুটবল প্রেমী সুশান্ত ঘোষ। নমস্কার, আমি সুশান্ত ঘোষ। প্রতি সপ্তাহে ফুটবলকে ভালো লাগার কারণে আপনাদের কাছে ফুটবলমূলক একটি অনুষ্ঠান নিয়ে আমি উপস্থিত হই। মূলত সুবর্ণপ্রতিম গিরি এবং মেদিনীপুরের বিখ্যাত সাংবাদিক জয়ন্ত মণ্ডলের উৎসাহে এবং আপনাদের ভালো লাগার কারণে প্রতি সপ্তাহে এইরকম একটি অনুষ্ঠান করার চেষ্টা করি ফুটবল নিয়ে। মূলত যারা যে সমস্ত ফুটবল মেদিনীপুরকে আলোকিত করেছে ফুটবলাররা, এবং কোনো ক্ষেত্রে কেউ নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, অথবা কেউ পারেনি, অথবা কেউ অভাবের জ্বালায় খেলা ছাড়তে বাধ্য হয়েছে, সেই রকমই একটা অনুষ্ঠান আমরা করি। তো আজকে মেদিনীপুরের অত্যন্ত জনপ্রিয় এবং স্কিল প্লেয়ার, শিল্পী প্লেয়ার আমরা অভিজিৎ সাউয়ের কাছে এসেছি। অভিজিতের কাছে এসেছি, যার ডাকনাম ছোটন। মেদিনীপুর যাকে ছোটন নামেই চেনে, যাকে আমরা দেখেছি দুর্দান্ত স্কিল, অফুরন্ত, মানে যেটা শিল্পী যাকে বলা হয়, দু চোখ ভরে যাওয়ার খেলা উপভোগ করা যায়। দুটো পায়ে সুন্দর ড্রিবলিং, সুন্দর শুটিং এবং মানুষকে মনোরঞ্জিত করার মতো খেলোয়াড়। মানে যে কারণে মানুষ মাঠে যায় ভালো ড্রিবল দেখার, ভালো শুটিং দেখার, সেই ধরনের একজন ফুটবলারকে আমরা পেয়েছি। আজ তার কাছে এসেছি, তার কথা আপনারা শুনবেন, অভিজিতের কথা আপনারা শুনবেন। অভিজিৎকে হারিয়ে যাওয়া ফুটবলার বলবো না, তবে অভিজিতের কাছে যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা মানে ওর প্রত্যাশা নয়। ও কোনোদিন চাইনি যে আমি বড় ফুটবলার হব। আসলে যারা প্রতিভাবান খেলোয়াড় হয় তারা বোধহয় এমনই হয়, তারা চায় না হয়ে যায়, কিন্তু ও চাইলে আরও অনেক বড় খেলোয়াড় হতে পারতো। তবে বিভিন্ন সময় ওর চোট আঘাতের কারণে ওকে বারবার ফিরে আসতে হয়েছে। তো আজকে অভিজিতের কাছে এসেছি আমরা। অভিজিৎ, তোমার শুরুটা কীভাবে, তুমি কার কাছে শিখেছ? মাঠে সেসব অরূপ দাসগুপ্ত স্যার, মাসিস বোস, ঘন্টা কাকু, কুচু কাকু, এরা আমাদেরকে গাইড করে ছোটোবেলা থেকে বড় করে। তারপর আপনারা ছিলেন, আপনাদের খেলা দেখেই আমরা বড় হয়েছি, সঙ্গে আপনাদেরকেও পেয়েছি। আপনারা আমাদের সিনিয়র প্লেয়ার, তো সেই সময় আপনারা খেলতেন, আমরা মাঠের বাইরে থাকতাম, আপনাদের খেলা দেখতে যেতাম। তো
তো আপনাদেরকে দেখেই বড় হয়েছি, আপনাদেরকে দেখেই খেলা শিখেছি, সবই তো আপনি জানেন আর কি। আচ্ছা, এরপর অভিজিতের কাছে আমরা আরো একটু জেনে নেবো, তোমার স্টার্টিং তো ক্যাম্প থেকে শুরু হলো, তুমি যাদের কথা বললে তারা তাদের কাছে প্রথম পার্ট, কিন্তু তারপরে আমরা অভিজিৎকে খুঁজে পেলাম। ক্যাম্প শুরু হয়েছিল মূলত 60-70 জন খুদে ফুটবলার নিয়ে, তার মধ্যে তোমার খেলা দেখে তোমাকে সবাই পছন্দ করে, তোমাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তুমি প্রথম বোধহয় বি ডিভিশন ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের হয়ে খেলো, তো ডায়মন্ড স্পোর্টিং ক্লাব পরে তারপরে তুমি কতদূর ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের পর ক্লাব তো অনেকেই খেলার কথা বলে, তো যেখানে ভালো লাগে সেখানেই তো মানুষ যায়। তো বিজয় স্যারের কাছে গেলাম, সুভাষ কন্যা ক্লাব। তারপরে তো আমার নিজের ক্লাব আছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব, অমিয় স্যার পুলিশ অ্যাথলেটিক কোচ। পুলিশ অ্যাথলেটিক ক্লাবে গিয়ে একটু খেলাধুলার প্রতি আরও বেশি বাড়লো। ওখানে খেলা মূলত ওখানেই শিখা বলে। তারপরে তো কলকাতাতে সই করলাম, কলকাতা 2005 সালে 2 বছর কলকাতা ঐক্য সমিতি 2 বছর খেললাম, 2 বছর কালীঘাটে খেললাম, 2 বছর হাওড়ানে খেললাম। লাস্ট সুযোগ, চাকরির জন্য তো সুযোগ হয় না, তাও ম্যানেজ করে লাস্ট অ্যালবার্ট ক্লাব খেললাম, অ্যালবার্ট ক্লাবের চ্যাম্পিয়ন হলাম। অর্থাৎ কলকাতাতে তুমি 7 বছর খেলেছো। মেদিনীপুরে তুমি কত বছর লিগ খেলেছো? প্রথম ডিভিশন লিগ কত বছর খেলেছো? সুভাষ কন্যারে 3 বছর 4 বছর খেলেছি, ডায়মন্ড স্পোর্টিং ক্লাব 1 বছর খেলেছি, আর পুলিশে 3 বছর খেলেছি, 7-8 বছর খেলেছি মেদিনীপুরে। হ্যাঁ, এখন তো আগের বছর খেলিনি, একটু ছোটো ছিল, তারপর প্র্যাকটিসে নেই, ডিউটির জন্য একটু চাপ হয়েছিলাম। তো ফুটবল খেলেই তো তুমি চাকরি পেয়েছো। হ্যাঁ, সব পুলিশের দাম, পুলিশ ক্লাবে খেলে তুমি চাকরি পেয়েছো। আপনারা দেখছেন গ্রামেগঞ্জে এত মানুষকে মনোরঞ্জিত করেছে, যেখানে ছোটন সেখানেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট অথবা ম্যান অফ দ্য ম্যাচ। মানে এতই তার খেলাটা কুশলী এবং শিল্পী এবং কার্যকরী। শুধু শিল্পী খেলোয়াড় নয়, ফুটবলের ক্ষেত্রে একটা তো ভালো লাগার ব্যাপার থাকেই, তার সঙ্গে যে দলের হয়ে খেলছে সেই দলকে জেতাতে হবে, সেই দলের রেজাল্ট দরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রফিতে ভর্তি, যেগুলো বিভিন্ন জায়গা থেকে ম্যান অফ দ্য ম্যাচ অথবা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে অভিজিৎ প্রাইজ জিতেছে, সবাইকে মনোরঞ্জিত করেছে। তো আমরা আসবো এবার অভিজিতের কাছে। অভিজিৎ, তুমি শুরুটা করেছিলে দুর্দান্তভাবে, কিন্তু আমরা এইটুকু জানি তুমি কোনো জায়গায় ভালো সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কখনো চোট আঘাত হয়ে যায়, এটাই তো? এবার বলো তোমার চোট আঘাত। তো আমার তো দীর্ঘদিন ঐক্য সম্মেলনে শুরু করলাম। চোট আঘাত বলতে ওখানে হয়ে গেল জন্ডিসের সঙ্গে ডায়রিয়া হয়ে গেল, 1 মাস হাসপাতালে ভর্তি। তারপরে আবার রিকভারি করে আবার মাঠে ফিরলাম, কালীঘাটে খেলছি, টিম প্রিমিয়ারে উঠলো, খেলবো মোহন এগেনস্টে, হয়ে গেল টাইফয়েড। 1 বছরে 2বার টাইফয়েড হলো, 1বার পক্স হলো, মানে শরীরের কন্ডিশন কী হলো বুঝতে পারছেন। এরপরে খেলতে গেলাম অল ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলতে গেলাম, ওখানে কুচকি চোট হয়ে গেল। শরীরের যে রিকভারিটা করে মাঠে ফিরতে আর একটা চোট আমাকে ছাড়েনি। তারপরে আবার 3বার লিগামেন্ট সার্জারি হয়েছে আমার। একবার রেলের মাঠে হলো, একবার হয়েছে হাওড়ানে খেলার সময় হলো, রিসেন্ট একবার হলো। তো 3বার সার্জারি হলো পা, তাও রিহ্যাব করে এখনো মাঠে ফিরছি, এখনো খেলছি। অর্থাৎ যে সময় তোমার কাছে একটা ভালো সুযোগ আসবে বলে মনে হয়, ঠিক সেই সময় তোমার চোট হয়ে যায়, যেটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য। শুনতে পাচ্ছেন অভিজিতের প্রত্যাশা অভিজিতের কাছে অনেক বেশি ছিল, ও খেলেওছে অনেক দূর, কিন্তু ওর অনেক আরও উঁচু জায়গায় যাওয়া দরকার ছিল, উঁচু জায়গায় যাওয়ার মতো যোগ্যতা ছিল। অমিয় স্যার একটা ভালো জায়গা ঠিক করেছিল। জহর আমাদের কলকাতায় জহর স্যার আছে, ওনার সঙ্গে কথা বলে আমাকে বাইরে কোথায় পাঠাবে বলে ঠিক করেছিল। টিকিট রিজার্ভেশন হয়ে গেল, যাবো আমি আর শুভ এই মুহূর্তে নেই, প্রদীপ স্যারের ছেলে, দুজনে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে আমার জন্ডিস ধরা পড়ল, তো আমি আবার যেতে পারবো। শুনতে পাচ্ছেন এইরকম একটি সমস্যা। তা সত্ত্বেও অভিজিৎ এখনও বর্তমানে তোমার বোধহয় 30-এর কাছাকাছি বয়স হবে, 33 বছর বয়স চলছে। তা সত্ত্বেও কিন্তু এখনও ফুটবলকে ভালোবেসে, এবং মানুষ ওর কাছে ফুটবল খেলাটা এখনও চায়, মানুষ ওর ফুটবলটা দেখতে চায়, সেই জন্য ও এখনও খেলে যাচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট, যে পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে। গতকালই পুরুলিয়া থেকে খেলে ফেললো, ওর চাহিদা সেই রকমই। তো আমরা অভিজিতের কাছে জেনে নেবো যে তুমি যখন খেলতে যাও মাঠে, তোমার ফুটবল যারা দেখে তার সেই ফ্যান ফলোয়ার কত, তুমি তাদের ভালোবাসায় কতটা
ইমপ্রেস হও, কতটা তোমার ভালো লাগে? ভগবান করে মানে অনেক আছে। ভগবান যেমনি ভগবানের কাছে ভক্তরা প্রিয় হয়, ভক্তপ্রিয় হয়, তো মানে আমার কাছে আমার ফ্যান ফলোয়িং অনেক প্রিয়, যে আমি খেলাধুলার জন্য আমাকে অনেকে ভালোবাসে। আজকে ওদের ভালোবাসার জন্য আমি মাঠে খেলতে পারছি। তারপরে তো স্যার আছে আমার, অমিয় স্যার। অমিয় স্যারের জন্যই আজকে মানে এত স্কিল, এত সব কিছু অমিয় স্যারের জন্য। বেসিক তো স্যাররা তৈরি করেছিল, কিন্তু যে স্কিল জিনিসটার মধ্যে ছিল না, এটা অমিয় স্যারের জন্য। ফুটবলের বেসিক ব্যাপারটা যেমন তুমি ধরো একটা গোলে শুট করলে, সেখানে তোমাকে ইনসাইড তোমার একটা যেমন ইনস্টেপের একটা ব্যাকরণ দরকার, তার সঙ্গে নন কিকিং ফুটটাও তোমাকে ঠিক রাখতে হবে, অ্যাডজাস্ট রাখতে হবে। এই জিনিসটা অপু স্যার, আমার আশিস স্যার, তারপরে আমাদের ঘন্টা কাকু, এরা শিখেছে। এইটা তো বেসিক, এটা শিখে গেছি। এরপরে যখন একটা বেসিক আছে, সেই বেসিকটা আমার স্যারের কাছ থেকে। টিম গেম কেমন, কোনখানে গেলে বলটা, কোনখানে ছাড়লে বলটা ভালো হবে। ফুটবল একটা টিম গেম তো অবশ্যই, কিন্তু আমি তোমার একটা খেলার কথা তুলে ধরতে চাই, যেটা আমার নিজের চোখে দেখা। আমরা একটা ফুটবল টুর্নামেন্ট এখানে পরিচালনা করতাম, যেটা আমি ছিলাম সম্পাদক, দেবু পাত্র ছিল, শিবশঙ্কর দাস ছিল, মিন্টু রানা ছিল, এরকম আমরা অনেকে মিলে একটা ধীরেন্দ্রনাথ শাসমল ট্রফি এখানে রাঙামাটির বেশ জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট করতাম ডে নাইট। তো সেইখানে তোমার একটা খেলার কথা আমার মনে পড়ে, তুমি বোধহয় বিবিসির হয়ে খেলছিলে এবং তোমার বিপক্ষ টিম ছিল চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব, মানে মূলত কলকাতার প্লেয়ারে ভর্তি, সুপার ডিভিশন প্লেয়ার, বড় বড় সব নামি দামি প্লেয়ার, যারা এখনো কলকাতা মাঠে খেলছে কেউ কেউ। তো সেই রকম দলের কাছে তোমার টিম একগুলো হারছিল। তো তুমি পরের পর বল ড্রিবল করে হাফ থেকে একের পর লম্বা পাস বাড়াচ্ছিলে, কখনো উইঙ্গার, কখনো লেফট উইঙ্গার, কখনো রাইট উইঙ্গার, কখনো স্ট্রাইকার, তুমি খেলাচ্ছিলে। কিন্তু তারা হয়তো চেষ্টা করে গেছে, কিন্তু একটা উত্তেজনা, তারা প্রেসারটা নিতে পারেনি, গোল মিস করছিল। তখন আমি দেখলাম তুমি একটা বল হাফ লাইন থেকে ধরে 5 জনকে ড্রিবল করে গোলকিপারকেও কাটিয়ে একটা দর্শনীয় গোল উপহার দিয়েছিল। তো এই ধরনের অনুভূতিটা কখন তৈরি হয়? মানে তুমি কি ওদের উপর ভরসা হারিয়ে ফেলেছিলে, নাকি তোমার মনে হচ্ছিল যে আজ ওদের দিন নয়, আজকে বোধহয় আমারই দিন? সেটা সেই মুহূর্তে হয়ে গেছে, বা চেষ্টা করেছিলাম, সেটা হয়ে গেছে। মন প্রাণ দিয়ে চেয়েছিলাম। আমি খেলতে নামলে সবসময় 100% দেওয়ার চেষ্টা করি, আর খেলাটাকে জীবন দিয়ে ভালোবাসি। তাই জন্য হয়তো ভগবান আমাকে এত চোট যারা দিয়েছে, কিন্তু জানি না, কিন্তু খেলাধুলাটাকে আমি মানে একদম মন থেকে ভালোবাসি, মন থেকে নিয়েছি। তাই জন্য একদম চোট হওয়ার পরেও নিজেকে রিহ্যাব করে আবার মাঠে ফিরেছি। মানে বারবার তোমার চোট হয়েছে, আবার ফিরেছি, এখনও ফিরবো, আগামী দিনেও ফিরবো যদি ভাই, যদি খেলা ছাড়তে পারবো না। খুব ভালো লাগলো, তোমার 33 বছর বয়স, তুমি এখনো টেনে যাচ্ছ। আর আমাদের কাছে সত্যিকারে এটা ভালো, মেদিনীপুরবাসীর কাছে এটা ভালো খবর। তো আমরা, তুমি কি আগামী দিনে কোচিংয়ে আসতে চাও? আগামী দিনে কোচিংয়ে আসতে চাই। স্যাররা তো এখন আছে, স্যারদের অবর্তমানে সেটা নিয়ে ভাববে। আচ্ছা, তুমি মেদিনীপুর কত বছর খেলেছো? মেদিনীপুর 2005 সাল থেকে খেলছি এখন। মেদিনীপুর মানে অর্থাৎ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন মিলিয়ে 15 বছর টেনে যাচ্ছ মেদিনীপুরে। কলকাতা মাঠেও 7 বছর। আপনারা শুনতে পাচ্ছেন ওর লম্বা ইতিহাস ফুটবলের। এবং অ্যাকচুয়ালি তোমার আমাদের জেলার মধ্যে সব থেকে ভালো খেলা কার লাগে? কোন ফুটবলারের খেলা ভালো লাগে? আমি জীবনে আমাদের অ্যান্টনি সোরেনকে দেখেই, আমি দাদা অ্যান্টনি সোরেন দাকে দেখেই বড়ো হয়েছি, আর ওই দাদাই আমার আইকন। শুনলেন, অ্যান্টনি সোরেনকে দেখে বড় হয়েছে। আমরা আশাবাদী যে আগামী দিনে অভিজিৎ আরও অনেক অনেক উঁচুতে যাক, পশ্চিম মেদিনীপুরের নাম উজ্জ্বল করুক। আর মানুষ হিসাবেও কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছেলে, সবাই ভালোবাসে অভিজিৎকে, এই কারণে তার মিষ্টি ব্যবহার এবং সুন্দর ফুটবলার তো বটেই। আগামী দিনে আরও বেশি সুন্দর এবং সুখকর হোক ওর জীবন, আরও ভালো ফুটবল খেলুক, আরও ফুটবলার তৈরি করুক, এই প্রত্যাশা রাখছি। অভিজিৎ, নমস্কার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন সময় বাংলার পর্দায়।